সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি নাজমুস সালেহি। গণভোট নিয়ে কি অস্পষ্টতা তৈরি হচ্ছে? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা, গণভোটে হ্যায়ের পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেয়া দায়িত্ব। এদিকে গণভোটের পক্ষে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছে সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্য, গণভোটের প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব নয়। এদিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে কেউ মেকানিজমের চিন্তা করলে পালাতে বাধ্য হবে। এই মেকানিজমটা আসলে কি? নির্বাচনী রাজনীতির নানা দিক নিয়ে আজকের সম্পাদকীয় ধোঁয়াশাই গণভোট। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং এস এম সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের মতামত। আমরা আজকের আলোচনা শুরু করব, তার আগে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। অভ্যুত্থানের তরুণ অনেকে নির্বাচনে জয়ের আশা প্রধান উপদেষ্টার। কেউ কেউ হতে পারেন মন্ত্রীও। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। তারেক রহমান সফর বাতিল করলেও আচরণবিধি মানছেন না অন্য দলের নেতারা। ইচ্ছা করেই পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক আড়ালের অভিযোগ। গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণায় এনসিপি, একটি দল বিপক্ষে থাকার অভিযোগ। জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি জুলাই ঐক্যের। আসন বন্টন নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের টানাপোড়েন। শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সময় লাগছে, দাবি নেতাদের। দ্রুতই জোটের প্রার্থী ঘোষণার আশা। এবং চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু। নির্যাতনে হত্যার অভিযোগ করে বিচার দাবি মির্জা ফখরুলের। কমান্ডার সহ সদস্যদের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। দর্শক, এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম। আমরা সরাসরি যেতে চাই আলোচনা শুরু করতে যাই সিনিয়র যেহেতু এম এ আজিজ ভাই, সুতরাং আজিজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে এর আগে বিএনপি মহাসচিব বলেছেন যে গণভোটে হ্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া কোনো অবস্থাতে আসলে সেই সুযোগ নেই। আবার গতকালকে তিনি তার নির্বাচনী এলাকা অর্থাৎ ঠাকুরগাঁওতে তার বাড়িতে গিয়ে বলেছেন যে নির্বাচনী গণভোটের পক্ষে প্রচারণা চালাবে না বিএনপি, বা তাদের কাজ নয় সেটি। আবার আজকে নজরুল ইসলাম খান, বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য, তিনি আবার বলেছেন যে গণভোটের পক্ষে বিএনপির অবস্থান নেওয়া ছাড়া আসলে একই নাই, উচিত নয় অথবা সুযোগ নেই। বিএনপির শীর্ষ পর্যায়ে গণভোটের অবস্থান নিয়ে আসলে এরকম একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান কেন, বা আপনার কি মনে হয়? আমি তো আজকে নির্বাচন পরিচালনা কমিটির যে দায়িত্বে আছেন নজরুল ইসলাম খান, তিনি তো হা ভোটের কথা বলেছেন আজকে। হ্যাঁ, স্পষ্ট করেই বলেছেন তারা হা ভোটের পক্ষে আহ্বান করেছে। তো আমার বক্তব্যটা হচ্ছে, ওই যে ঐক্যমত কমিশন যে দেন দরবার করলো, কতদিন পরে বৈঠক করলো, ঐক্যমতে পৌঁছাতে পারলো না। ওই সময় কিন্তু প্রত্যেকটা পার্টির অবস্থান পরিষ্কার হয়েছে। মানুষ কিন্তু ওখানেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এখন ঐক্যমত্য এখন গণভোটে যে হা না ভোটের কথা, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো একটা পক্ষে বলে যাচ্ছেন। হ্যাঁ, তিনি কি বলতে পারেন? তিনি তো মূলত অভ্যুত্থানের সরকারের যে 3টা কাজ ছিল তার মধ্যে তো সংস্কার প্রধান প্রায়োরিটি ছিল। সরকার হ্যাঁ না ভোট, যিনি না ভোট দিবেন সেখানেও সরকারকে পয়সা দেয় সে, যে হ্যাঁ ভোট দিবেন সেও দেয়, কোনো পক্ষ নিতে পারবেন না। তিনি চাইলে রেলগাড়িটা চালু করে দেবেন। আসলে কাজটা হবে তিনি ভোটের, এই যে ভোট দিতে আসে, হ্যাঁ না ভোট, যে গণভোটে ভোট দিতে আসুন, আপনার পছন্দ মতো ভোট দেন। কিন্তু এই সরকার তো বলছে তারা অভ্যুত্থানের সরকার এবং তারা সংস্কারের জন্যই দায়িত্ব নিয়েছে। না, এই জন্য মেটিকুলাস ডিজাইন একবার করেছিল না, এবারে করলো যে অভ্যুত্থানের অনেকেই জিতবে এবং মন্ত্রীও হবে। এটা উনি টের পেল কি করে? হয়তো তিনি প্রত্যাশা করেছেন। আমার প্রত্যাশা একটা জিনিস, আর প্রত্যাশা উনি করবেন কেন? উনি সরকার প্রধান, এখন প্রত্যাশা উনি বলবেন কেন? এটাতেই মেটিকুলাস ডিজাইন মনে হয়। ওই মন্ত্রীও হবে ওটা বলছে, কিভাবে বলে উনি? আমি তো বলছি, ধরেন যে অভ্যুত্থানের শক্তি, এটা তো এদের ব্র্যান্ড ভ্যালু আছে। ধরেন মানুষের, ধরেন 71, স্বৈরাচারের 90, 24, 3টে জায়গায় কিন্তু আমাদের 2টা জায়গায় প্রত্যাশা পূরণ হয় নাই। বিশেষ করে আমরা যারা সিনিয়র সিটিজেন,
আমরা চাচ্ছিলাম যে ধরেন আমি 5 তারিখ পর্যন্ত টকশো তো করছি, অভ্যুত্থানের পক্ষেই করছি, 5 তারিখেও আমি গেছি। তো এই জন্য আমি বলছি যে আমাদের প্রত্যাশা ছিল যে এই সময়ে হয়তো প্রত্যাশাটা পূরণ হবে। আজিজ ভাই, একটু আপনাকে বলি যে আপনি গত পরশুদিন সরকারের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে গণভোটের পক্ষে হ্যাঁ, সেটার প্রচারণা চালাতে সরকারের কোনো আইনি জটিলতা নাই। তারা বাংলাদেশের সিনিয়র লয়ারদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে তারা মানে সিদ্ধান্ত আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং আসলে তো এই একটা দীর্ঘদিন ব্যাপী বাংলাদেশের চলমান যে ব্যবস্থা ছিল তার বিপক্ষে তো মানুষ অভ্যুত্থান করেছে, নিশ্চয়ই এটা সংস্কারের জন্যই। তো এই সরকারের তো মূলত যে তিনটা কাজ আমরা শুরু থেকে, সংস্কার, বিচার এবং নির্বাচন, তো সরকার নির্বাচনের পক্ষে, গণভোটে যদি হ্যাঁ এর পক্ষে যায়, সরকারের আসলে আইনগত মানে তাহলে কি সরকার ত্রুটি তো আপনি দেখছেন? না, সরকার তো তাহলে পক্ষপাত। তাহলে হ্যাঁ, সে তো সরকার, হ্যাঁ এর পক্ষে পক্ষপাত তো হ্যাঁ, সরকার এবং 11 দল একাকার। তাহলে এই সরকার তো নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না, তার তো নিরপেক্ষ থাকতেই হবে। সরকার তো বলেনি যে ধানের শীষে অথবা দাঁড়িপাল্লায় বা অন্য কোনো হ্যাঁ, না প্রতীকে না ভোট না, দাও। হ্যাঁ না ভোটও তো একটা কথা। বলা হচ্ছে আমি তো না ভোট দিতে পারি, আমি হ্যাঁ ভোটও দিতে পারি। আমাকে উনি পার্সু করবেন কেন? উনি তো উনি যা কায়দা করে লেখা 4 দফা দিয়ে দিছে। আমি বুঝলে আমি হ্যাঁ দেবো, না বুঝলে আমি না দেবো, এটা তো আমার রাইট। আমি তো ওনাকে পয়সা দেই, উনি যে বেতন নেন, যে খরচ করেন, সব তো আমি পয়সা দেই। উনি কেন এক পক্ষে যাবেন? উনি কেন বলবেন যে অমকরা জিতবে অমকরা হারবে? এটা উনি বলবেন কেন? উনি তো সরকারি বেলা, উনি তো গাড়ি চালায় দিছে, বাস হয়ে গেল। ইলেকশনে গেছে, ক্যাম্পিং করুক, সমস্যা নাই। যেমন এনসিপি ক্যাম্পিং করে, অ্যাম্বাসেডর দিছে যে যে জায়গায় আসে না, তারা ক্যাম্পিং করতে পারে, এটা স্বাভাবিক। এ নিয়ে তো প্রশ্ন আসে না। এবং রাজনৈতিক দলগুলো যেহেতু অভ্যুত্থানের যারা শক্তি, তারা হার কথা বলা উচিত, ঠিক আছে। কিন্তু আমি ভোটার, আমি তো কোনো দলের সদস্য না, আমাকে অধিকার দিবে না, কিন্তু এই জন্য আমাকে তো- পার্সু করবে তো কেন? রাষ্ট্র তো সবার জন্যই, রাজনৈতিক দলের জন্য যেমন রাষ্ট্র, সাধারণ সিটিজেনের জন্য তো রাষ্ট্র। সেই রাষ্ট্র নির্মাণে সিটিজেনকে তো একটা পক্ষে, একটা সরকারের এই জায়গাটা আইনের জটিলতাটা আসলে কোথায়? আইনের জটিলতা মানে তার নিরপেক্ষতা থাকে না। আচ্ছা। আইন তো বুঝি না। হাইকোর্টে রিট হয়েছে, গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে, এটার এগেনস্টে রিট করছে, হাইকোর্ট রিজেক্ট করে দিছে, পজ লিস্টেই রাখে নাই। তাহলে কি দাঁড়ালো? আপনি সাইফ মুস্তাফিজ শুনছিলেন যে আজিজ ভাই আসলে কি বলছেন। আপনারা তো জুলাই সনদের যে চার্টার যেদিন সিগনেচার হয়, ওই স্বাক্ষরে আপনারা যান নাই এবং এখন পর্যন্ত আপনারা সেটাতে স্বাক্ষরও করেন নাই। তো জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেননি, আবার হচ্ছে যে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবেন, আজকে আপনাদের আহ্বায়ক সেটা বলে আপনারা কার্যক্রম শুরু করেছেন। এটা কি আপনার কিছুটা দ্বিচারিতা না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না, দ্বিচারিতা না। দেখেন, আমাদের ওই স্ট্যান্ডের জন্যই আসলে এই গণভোট পর্যন্ত আসলে এটা এসছে। কারণ তার আগে যখন রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল, সেটা কোনো রকম আইনি ভিত্তি ছাড়াই তারা স্বাক্ষর করেছিল, এবং এটার কি রোডম্যাপ হতে পারে বা কিভাবে আইনি ভিত্তিটা পাওয়া যেতে পারে, এটার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ঐক্যমত্য কমিশন বা গভর্নমেন্ট থেকে তখন এসেছিল না। আমাদের সেই স্ট্যান্ডের কারণেই এটা গণভোট পর্যন্ত পৌঁছেছে। এবং সেখানে আসলে যেহেতু এখন কোর্টের বলটা আসলে জনগণের কোর্টে, তো সেখানে আসলে আলটিমেটলি জনতার রায়েতেই এই বাস্তবায়নের জায়গাটা, রূপরেখাটা, সংস্কারের যে জায়গাটা আছে সেটা বাস্তবায়ন হবে। তাহলে আপনারা কি স্বাক্ষর করবেন? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমরা তো স্বাক্ষর করবো না। আমরা তো বারবার বলছি যে আমরাই তো আসলে জুলাই সনদের জন্য সব থেকে বেশি ফাইট করলাম। তো আমাদের তো কথাটা ছিল এটাই যে আমরা আইনি ভিত্তি ছাড়া কেন স্বাক্ষর করব? একটা শুধুমাত্র সাদা কাগজে স্বাক্ষর করার তো এখানে কোনো মিনিং নাই। আর আমি একটা কথা বলতে চাই যে ধরেন বিএনপি সহ সিনিয়র ভাইরা যারা আছেন, তারা মানে কেন মানে এই স্ট্যান্ড আসলে নিতে পারছে না, বা গভর্নমেন্ট আসলে দেখেন এই গভর্নমেন্টের লেজিটিমেসি তো থাকবে না যদি আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন না হয় বা জুলাইয়ের এই রূপরেখাগুলো বাস্তবায়ন না হয়। এবং সরকার তো প্রচলিত সংবিধানের যে হ্যাঁ। সিস্টেম তার মধ্য দিয়ে তো আসে নাই। আসে নাই। এবং এই যে আমরা যে নির্বাচন করতে যাচ্ছি, আমাদের এই সংবিধান অনুযায়ী কি এখনই নির্বাচন হওয়ার কথা নাকি? এটা তো সম্ভবত 29 সালে ইলেকশন হওয়ার কথা। তো আপনি এত আরামায়েশ, এত আনন্দ মজা নিবেন, কিন্তু যেটার জন্য এই মজাটা পাইতেছেন আপনারা, এটাকে আপনারা স্বীকার করতে পারবেন না। হ্যাঁ ভোট বলে দিলে আপনাদের গা পিত্তি চলে যায়। এটা তো কাইন্ড অফ এই টিনেজার আছে না, যে যারা কাইন্ড অফ কিছু সময় পর মিক্স সিগন্যাল দেয়। একবার বলে হ্যাঁ আমি করব, না আমি করব না, মানে প্রেম বা যে কোনো রিলেশনশিপের কথা আমি বলতেছি। তো বিএনপির অবস্থা এরকম হয়ে দাঁড়াইছে। একবার সে বলে যে হ্যাঁ আমি হ্যার পক্ষে আছি, আবার বলতেছে যে না আমি নার পক্ষে। তৃণমূলের মানুষজন আসলে কনফিউজড হয়ে গেছে। এরা বেচারাগুলা মানে সকালবেলা দেখে যে
এরা নার পক্ষে ক্যাম্পেইন চালায়, আবার দুপুরের বেলা দেখে যে বিএনপির একটা সিনিয়র লিডার বলছে না আমরা তো হের পক্ষে, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে না আমাদের তো এটা দায়িত্ব না, আবার ভাইরা আবার এক এক রকম কথা বলতেছে। তো আমার তৃণমূলের বিএনপি নেতা কর্মীদের উপর একটু মায়াই লাগে যে আসলে তারা ডিসিশনহীনতায় ভুগতেছে। তো এই কনফিউশন থেকে, এই মিক্স সিগন্যাল থেকে বের হয়ে আমার মনে হয় যে যেই জুলাই আসলে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিছে, নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখাচ্ছে, তাদের ডিসিশনটা আসলে নিজেদের নেওয়া উচিত। আপনি একটু ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আরেকটুকু বলবেন যে সরকারের হ্যায়ের পক্ষে প্রচারণা চালালে সরকারের নিরপেক্ষতা থাকে না, এম এ আজিজ ভাই বলছেন। এটা মানে কিভাবে নিরপেক্ষতা থাকে না? এই সরকার তো হ্যার পক্ষেই এটা প্রচারণাটা চালাবে। এই সরকারের লেজিটিমেসি তো নির্ভর করতেছে হ্যার উপরে। যদি এটা না হয় তাহলে তো সেখানে সরকারের গঠন প্রক্রিয়া তো কোনো আপনি আইনি ভিত্তি দিতে পারবেন না, আপনি কোনো দিক দিয়ে তো আপনি এটা লেজিটিমেট করতে পারবেন না। এবং সেই সার্বিক দিক দিয়ে তো তাদের এখানে তো আমাদের সকলের, মানে জুলাইয়ের, আমি তো এটা শুধুমাত্র সরকার না, জুলাইয়ের সকল শক্তির আসলে এনসিপি যেভাবে আজকে অফিসিয়ালি হ্যাঁ ভোটের ক্যাম্পেইনটা শুরু করছে, এটা আমার মনে হয় বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ সবার শুরু করা উচিত। কিন্তু বিএনপির মহাসচিব তো স্পষ্টত জানিয়েছেন যে এটা তারা তাদের তো এটা দায়িত্ব কাজ নেই। না, তাদের কাজ হচ্ছে যে আওয়ামী লীগের 200-300 নেতাকর্মীকে কিভাবে আবার পুনর্বাসন করা যায়, কিভাবে হচ্ছে যে তারা ক্ষমতাকে মানে ভারতের আধিপত্যবাদকে কিছুটা দহরম মহরম করে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতাটাতে দীর্ঘস্থায়ী করে রাখছিল, সেই কি মেকানিজমে কি ইঞ্জিনিয়ারিং করলে ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হয়, বিএনপির মাথায় এগুলো এখন শুধু। আপনিও ঠিক মেকানিজম শব্দটি বলেছেন, যেটি জামাতের আমিরও বলেছে। আমরা পরবর্তী সময়ে সে আলোচনায় যাব। এম এ আজিজ ভাই, সাইফ মোস্তাফিজ, যদি গণভোটে জয়যুক্ত না হয় তাহলে সরকারের লিগ্যালিটি থাকে না। আসলে সরকারকে কে বলছে? আমি তো বলিনি এই কথা, এই টেবিলে বহুবার বলছি যে আমি বঙ্গভবনে দাওয়াতি ছিলাম, উপস্থিত ছিলাম। 106 অনুচ্ছেদে রেফারেন্সের জন্য অপেক্ষা করছে দাঁড়ায় থেকে, ওই রেফারেন্স গেছে, তারপরে ওত নিয়েছে। অর্থাৎ এটা সাংবিধানিক সরকার। প্রেস সেক্রেটারিও তাই বলছে, প্রেস সেক্রেটারি তিনিও তাই বলেছেন, হ্যাঁ, যে এটা সাংবিধানিক সরকার। প্রশ্ন হচ্ছে এই জায়গা, সাংবিধানিক সরকার যদি হয়, সংবিধানে ছিল 3 মাস পরে নির্বাচন, 3 মাসের ভিতরে কোনো কারণ না হলে 6 মাসের ভিতরে নির্বাচন দেওয়া। এই সরকার 6 মাসের ভিতরে নির্বাচন দেয় নাই, এটাই লঙ্ঘন করেছে। 1, 2 হচ্ছে সংবিধান জীবিত থাকতে কোনো অবস্থাতেই কোনো আদেশের বলে কোনো আদেশ দিয়ে কোনো গণভোট হতে পারে না। এটা বারবার বলছি। সরকার তো ছিল না, এটা তো প্রক্রিয়া, তো পরিবর্তন তো সংবিধান মেনে সিস্টেমেটিক্যালি হয়নি। তাহলে সেই সময় আপনি কি করবেন? কোন হয় নাই, এটা তো অভ্যুত্থান হয়েছে, সে তো মানে অভ্যুত্থান হয়ে অভ্যুত্থানের মতো তো বিপ্লবে শহীদ মিনারে যার ওত নেয় নাই। ও অভ্যুত্থান তো নিচে এই রাষ্ট্রপতির কাছে, এবং 106 অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে ওত নিছে। তখন ওত নিছে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে এই সংবিধান সম্মত রাখবো, এই সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের নাই, তারপরেও তো করছে, এখন আদেশ দিয়ে বলছে হ্যাঁ অথবা না। আপনি বলেন তো 84টা সংস্কার আলোচনা হয়েছে, তার ভিতরে মেজর সংস্কার 48টা, এবং 4 দফার ভিতরে নিয়ে আসছে। কোন লোকটা বুঝবে? এই দায়িত্ব আমি তো তো বুঝি না। সরকার ছাড়া এখানে সরকারের লেজিটিমেসির কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই যে আপনি যেটা বলছেন যে কোন মানুষটা বুঝবে, এই বুঝানোর দায়িত্ব কি রাজনৈতিক দলগুলোর নেওয়া উচিত না? কেউ নিবে না। রাজনৈতিক দল এরাও তো জনগণ, আমিও জনগণ। আমি তো বিশ্বাস করি শেষে তো জনগণের জন্যই বাংলাদেশ। হ্যাঁ, জনগণের জন্য। অভ্যুত্থানের শক্তি যারা আছে তারা কাউরি লাগছে ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ পক্ষে গেছে, কেউ বিপক্ষে গেছে। আমি তো হতাশ জনগণ হিসাবে, আপনিও হতাশ, কারণ আমরা তো মুক্তি চাইছিলাম, 5ই আগস্টে মুক্তি হবে। এখন ধরেন 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে নেতৃত্ব দিছে তরুণরা, হ্যাঁ, কিন্তু এবারের যে তরুণরা বিতর্কিত হয়েছে, এত তরুণ তো হয় নাই। আবার এনসিপি যেটা আমি বলবো, বা নাগরিক কমিটি যাই বলেন, তরুণরা এরা আন্দোলন করছে, এরা তো ব্র্যান্ড ভ্যালু আছে যে তারা অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, এতে কোনো সন্দেহ নাই। তো সুতরাং এই অংশটা জীবিত থাকা উচিত ছিল। খণ্ড খণ্ড হয়ে এই আপনি কি এনসিপির ওই ডক্টর ইউনূসের মুখে আছে এরা জিতবে, আমি তো মনে করি যে ভোট পাবে, উচ্চ কক্ষে যাইতে পারবে, নিচ কক্ষে একটা সিটও পাবে না। সেটা আপনার প্রেডিকশন থাকতে পারে, হ্যাঁ, ওনার প্রেডিকশন থেকে আমারও আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি ওই একই প্রোগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংস্কার কমিশন যা কিছু প্রস্তাবনা দিয়েছেন তা আমাদের 31 দফার মধ্যে সবকিছু আছে, এর বেশি কিছু আসলে নেই। তাহলে যদি হ্যাঁ ভোট জিতে, তাহলে তো 31 দফায় জিতছে, তাহলে বিএনপির প্রচারণা চালাতে সমস্যা কোথায়?
না, এটা তো পলিটিক্যাল পার্টি তাদের সিদ্ধান্ত। আমি যেটা বলবো, এই আদেশটি যেটা গণভোট দিছে, এটা ইল্লিগেল। এটা ইল্লিগেল, এটা দুর্বুদ্ধ। খুব চাতুরতার সাথে 48টা মেজর সংস্কার একটার ভিতরে ঢুকাই দিছে। হ্যাঁ, আপনি 48টা বলেন, আমি বিজ্ঞানের ছাত্র, কি করে বুঝবো? এটা তো অবৈজ্ঞানিক। এক হলো আদেশ রাষ্ট্রপতি এবং সংবিধান থাকতে রাষ্ট্রপতি এবং প্রধান আপনার সরকার প্রধান কেউ আদেশ দিতে পারে না। এই আদেশ illegal। আপনাকে আলটিমেটলি যেটা হতে পারতো, অভ্যুত্থানের শক্তিরা গুতগুতি করবে, জনগণ ছাপার করবে। তারা 30টা রাজনৈতিক দল বসছে, এর অর্ধেক দল আমার পরিবারের সমান নাই সদস্য। হ্যাঁ, তারা সারা এই দেশের মালিক জনগণ, সংবিধানে লেখা আছে। আমরা এই 30টা দলকে লিস্ট দিয়ে দিলাম, তারা বসে বসে এই করলো। এখন তারা ভাগাভাগি করতেছে, তারা ঝগড়াঝাটি করতেছে। তারা ওখানে একমত হতো, অভ্যুত্থান ঘটছে, মানুষ মারা গেছে শিশু সহ। এটা কি না হবে? এখন যে হা না পেটে ঢুকাই দিলে তো ধরেন না জয়যুক্ত রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সরকার চেষ্টা করেছে, অনেক সুযোগ সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে বলছে যে সবাই মিলে আমরা বসবো, যে জায়গায় যতটুকুতে হা হয় অতটুকু নিয়ে আমরা নির্বাচনে যাব, এরপরে ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ বুঝবে কে কোনটায় কে হা করছে না। ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার কথা। সাইফ মুস্তাফিজ, আপনি আজিজ ভাইকে শুনছিলেন, তার কথা যদি কোনো কিছু যুক্ত করার না থাকে তাহলে আমার একটা প্রশ্ন আছে, যদি আপনি কিছু যুক্ত করার থাকে বা যদি কোনো নোট নিয়ে থাকেন। না, তার কথা আমি মনে করছি না আর কোনো কিছু উত্তর দেওয়ার আছে। আচ্ছা, কারণ এখন এই তর্ক করার কোনো মানে নেই। আব্দুল্লাহ, আপনারা যদি নাহিদ ইসলাম বলেছেন যে না ভোট যদি পাশ হয় গণভোটে, তাহলে জুলাইয়ের অভ্যুত্থান ব্যর্থ হবে এবং নতুন করে আবার বিদ্যমান সংবিধানে যদি সামনের সরকার পরিচালিত, তাহলে আবার ফ্যাসিবাদ। ডেফিনেটলি দেখেন, খুব সিগনিফিকেন্টলি উনি বলছেন যে আপনি আমাকে ভোট দেন না, আপনার আসনে যে কোনো যোগ্য প্রার্থীকে আপনি ভোট দেন, তবে গণভোটে আপনি হ্যাঁ ভোট দেন। এটা আসলে তো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একমাত্র উপায়। কারণ আমরা যেভাবে আসলে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্য কমিশন আমরা চেষ্টা করছিলাম, সেখানে তো আসলে আমরা দেখছি যে বিএনপি কিভাবে আসলে বাধাগ্রস্ত করছে বা সেই জায়গাটা আসলে কিভাবে সম্পূর্ণ হয় নাই। তো সেই জায়গা থেকে জনগণের দিকে গেছে। আর রাষ্ট্রের থেকে কিন্তু দুটার কথাই বলা হচ্ছে যে হ্যাঁ ভোটে হইলে কি হইতে পারে, না ভোট হইলে কি হইতে পারে, দুইটা তো জানানোর রাইট আছে। পাবলিক তো চুজ করতে পারবে যে হ্যাঁ আমি না ভোট নিব। এখন আওয়ামী লীগের লোকজন খুবই উৎসাহীভাবে না ভোটের জন্য মুখিয়ে আছে। এখন কারা আসলে কেন এই না ভোটের দিকে চায়, আমার এটা আসলে ক্লিয়ার না। এখন গভর্নমেন্টের থেকে তাদের যেটুকু দায়িত্ব, আইনিও কোনো জটিলতা নেই, আপনি তো নিজেই মেনশন করলেন। এমন উপরে তারা একদম রাইট ট্র্যাকে আছে। আপনি নিজেও এবার নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি হয়তো ভোটের মাঠে লড়বেন। নিশ্চয়ই আপনি ইতিমধ্যেই আপনার ভোটারদের সাথে যোগাযোগ রাখছেন বা চেষ্টা চালাচ্ছেন। এই জায়গাটা আপনার অভিজ্ঞতা কি? আসলে জনগণ গণভোট সম্পর্কে প্রপারলি বুঝে এখন, বা গণভোট তো জনগণ বুঝে। ধরেন যে আমার বিজ্ঞ সমালোচকরাও তো গণভোট দেখছে। জিয়াউর রহমান সাহেব যখন গণভোট করছেন, তিনিও তো গভর্নমেন্টের থেকে গণভোটে হ্যাঁর পক্ষেই প্রচারণা চালাইছে। তো এটা নতুনত্ব তো কিছু না। যারা সিনিয়র যারা আছেন, আমাদের তরুণদের জন্য নতুন, কিন্তু আমরা ইতিহাস সচেতন, আমরা ইতিহাসও জানি। তো প্রিভিয়াস যেই গণভোটটা হয়েছে সেখানে আমি যতটুকু জানি যে জিয়াউর রহমান সাহেব হ্যাঁ ভোটের পক্ষেই ক্যাম্পেইন চালাইছে, যেটা আসলে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ছিল। আমরা শুনেছি আমাদের বাবাদের কাছে যে হেলিকপ্টারে করে হচ্ছে লিফলেট মানুষের কাছে বিতরণ করা। ওইটা সমস্যা যদি না হয়ে থাকে বিএনপির কাছে বা বিএনপির সমমনা যারা সাংবাদিকরা আছেন, কিন্তু এখন তাদের কাছে হঠাৎ করে সমস্যা তৈরি হচ্ছে। তো এটা কাইন্ড অফ দ্বিচারিতা। তো এই জায়গা থেকে আসলে নিজেদের স্ট্যান্ডটা ক্লিয়ার করা উচিত। তরুণ প্রজন্ম না, আমার মনে হয় যে মোটামুটি 45% পপুলেশন যারা আসলে আমরা কখনো ভোট দেই নেই, আমরা আসলে কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশনগুলো দেখতে পছন্দ করি রাজনৈতিক দলগুলোর থেকে। আপনি হ্যাঁ পক্ষে থাকলে হ্যাঁ বলেন, না পক্ষে থাকলে না বলেন, কিন্তু আপনি মানে এটাও বলবেন ওইটাও বলবেন, এটা তো আসলে খুব খারাপ একটা উদাহরণ হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমি আমার আসন সিরাজগঞ্জ 6 যখন প্রচারণা চালাচ্ছি বা কথা বলছি, মানুষ উইলিংলি এটা অ্যাকসেপ্ট করতেছে। কারণ মানুষ আসলে প্রিভিয়াস ওই ট্রেডিশনাল সিস্টেমটা আর কেউ চায় না। আমি খুব উইলিংলি আমার সমালোচক থেকে জানতে চাই যেই সংস্কারগুলো আছে, প্রস্তাবনা আসছে, এখানে আসলে কোন একটা সংস্কার না করলে বা করলে সমস্যা হবে দেশের ক্ষেত্রে বা আমাদের স্বার্থে, দেশের স্বার্থে যে নতুন পরিবর্তন আমরা চাচ্ছি সেটা আসলে আমাদের হাতে ঘা লাগবে। এটা ক্লিয়ার করলে জনগণ আরও স্পষ্ট হতে পারবে।
আমি তো দেখি না আসলে কোনো এই সিস্টেমের চেঞ্জের ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো সমস্যা হবে, বরঞ্চ এইটা সমস্যা হতে পারে যে আমি শেখ হাসিনার মতো করে যদি 17 বছরের ফ্যাসিবাদী শাসন কাঠামো কায়েম করতে চাই, সেক্ষেত্রে আমার খুবই সমস্যা হবে। তো এইটার জন্য আমি হয়তো বা না বলতে পারি। তো তার মানে এটা হচ্ছে একটা যে reason হতে পারে। ক্ষমতাকে কুক্ষিগত করে আবার স্বৈরাচার হওয়ার মনোবাসনা থেকে এই গণভোটের বিরুদ্ধে অবস্থান যদি কেউ নিয়ে থাকে, এটা হচ্ছে তার বক্তব্য। এখন যদি আপনি কিছু বলেন, যদি বলার থাকে, তাহলে আপনার প্রতি আমার একটা প্রশ্ন আছে। এইটি সেটা হচ্ছে- সমস্যা, অভ্যুত্থানের শক্তিরা এখনই একজন আরেকজনের গুতগুতি করে, এখনই সমস্যা তো এই জায়গায়। এই যে যে ধরেন এনসিপি অভ্যুত্থানের শক্তি, তারা ক্যাম্পিং করতেছে, এটা নিয়ে তো আমি আপত্তি করি নাই। এনসিপির ডক্টর সঙ্গে যে মোহাম্মদ রাজনৈতিক জোট ইউনূস, হয়েছে তারাও কিন্তু না, হ্যায়ের পক্ষে ডক্টর কথা মোহাম্মদ বলছেন। ইউনূস, আমি ট্যাক্স দেই, আমি পয়সা দেই, সে কোনো পক্ষপাত করতে পারবে না। তাহলে কেয়ারটেকার ইয়ে হয়ে আছে না, সরকার অনুমোদন হয়ে আছে না, এটাকে দায়িত্ব দিক, উনি সরকার হয়ে যাক, উনি কেয়ারটেকার ইলেকশন সরকার করতে তো বসে কে ওনাদের? এই মানে এই টার্ম থেকে সুযোগ নেই, পরবর্তী সরকারের পর থেকে। পরবর্তী সরকারের পক্ষ থেকে বুঝলাম, উনি তো ইলেকশন করতেছেন, ওনার তো নিরপেক্ষ নির্বাচন করতে হবে, উনি পক্ষ নেন কেন? উনি কি করে বলেন যে মন্ত্রীও হবে? নাহিদ ইসলামকে এই প্রেস সেক্রেটারি বলছে না প্রধানমন্ত্রী হবে একদিন, বলছে না চামচামির একটা সীমা থাকা চাই, এগুলো করে দেশটাকে ভাগ করে দিতেছে। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী দল তৈরি করছে, বলছে না যে একটি দল কথিত রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে পার্শ্ববর্তী দেশের সাথে ষড়যন্ত্র করে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে চিন্তা করতে হবে। এই একটি দল বলতে কিন্তু আওয়ামী লীগকে ইঙ্গিত করেছে। বিএনপিকে ইঙ্গিত করেছে, বিএনপি ষড়যন্ত্র করতে বিরোধী দল বানায় দিছে, বিএনপি বুঝতে পারলাইছে এই সরকার তো আমাদের পক্ষে নাই। হ্যাঁ, উনি তো ক্রাইসিস তৈরি করতেছে। উনি শুরুর থেকে দেখেন এখনো রিক্সা আচ্ছা, ওঠেন, ভাই, 12 তারিখে আজ ভাই নির্বাচন একটু হবে বলেন তো কিনা যে শেষ এই করতেছে। সরকার বিএনপির বিপক্ষের সরকার, এই সরকারের আমি দুইটা একটু উদাহরণ দেন তো, যে এই কারণে বলা যায় যে এটা এই যে এই বিএনপির কথা বললো, এই বিপক্ষের কথা সরকার। এই যে বললো, এখন তো এনসিপি রাজনৈতিক দল, তারা তো নির্বাচনে আছে, সে কি করে বললো যে সাইফুল NCP সাদিক, অনেক আমি বেশি একটু পাইলো? বলছি, আমি শুনি না, মন্ত্রী হবে এটা আমি কেমনে যদি বললো? ভুল হয়ে থেকে আমাকে কারেক্ট করবেন। মানে ডক্টর ইউনূস সাহেব কি বলছে যে এনসিপির কথা পার্টিকুলারলি বলছে? বলছে যে তরুণদের অনেকে এবার জিতে আসবে। বিএনপি কি তরুণকে রিপ্রেজেন্ট করে না? আমার তো মনে হয় যে তারেক রহমান সাহেব থেকে শুরু করে তাদের মধ্যেও একটা তারুণ্য আছে। তা আমি তো মনে করি যে এবারকার রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে তারুণ্যকে একটু ইম্পর্টেন্স দেয়া। আমার তো মনে হচ্ছে সেই তারুণ্যের জয়ের কথা বলতেছে। এখানে কি পার্টিকুলারলি এনসিপির কথা বলছে কিনা, এটা আমার কাছে মনে হয়নি আর কি। আমি ওই প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট কাভার করে আসছি, আমি ছিলাম ওখানে। উনি স্পষ্টত বলেছেন যে তরুণদের মধ্য থেকে রাজনৈতিক দল গঠন করা হয়েছে এবং তারা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। আমার প্রত্যাশা তারা এবার অনেকেই, তরুণরা এবার অনেকেই জিতে আসবেন এবং অনেকেই তাদের মধ্যে থেকে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বা মন্ত্রীও হবেন। মানে একটা প্রত্যাশার জায়গা। আসলে উনি কেন বলেছেন কি, এই ব্যাখ্যাটা আসলে তিনি ছাড়া কেউ এই মুহূর্তে, তার প্রত্যাশা হয়তো থাকতে পারে বা তার না, অন্য ডেফিনেটলি ধরেন এটা তো চাওয়াটাও দোষের কিছু না, যে তরুণদের জন্য আসলে এই গণঅভ্যুত্থানে এত বড় একটা সাকসেস হইলো। তো এটা তো আমার মনে হয় যে বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম সবাই এটা উইশ করা আমার মনে উচিত। হয় এটা তার ব্যক্তিগত কোনো প্রত্যাশা থাকতে পারে বা হ্যাঁ। একটা হয়তো তার আশা। আমরা তো ইয়া করতে পারি যে সে যেভাবে তারেক রহমানকে প্রোটোকল দিচ্ছে, যেভাবে কয়েক লেয়ারের আর্মি তাকে সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণে করে করে নিয়ে চলাফেরা করতেছে, তারপরে তাদেরকে যেভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছে, এইটার ক্ষেত্রে তো আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেব হচ্ছে যে বিএনপিকে সর্বাধিক প্রায়োরিটি দিচ্ছে এবং তাদেরকে সব রকম সুবিধা দিচ্ছে। এটা ইলেকশন পারপাস বলেন, আমাদের প্রত্যেকটা প্রশাসনিক জায়গা থেকে শুরু করে আপনার যেই নমিনেশনগুলো বৈধতা পেল, তার মধ্যে দেখা যাচ্ছে যে মানে যতগুলা হচ্ছে ঋণ খেলাপি যারা আছেন, তাদের মধ্যে মোস্ট অফ দ্য হচ্ছে বিএনপির প্রার্থী। যারা দ্বৈত নাগরিকত্ব আছে তাদের মধ্যে মোস্ট অফ দ্য বিএনপির প্রার্থী। তারা কোনো রকম চড়াই উতরাই ছাড়া হচ্ছে যে আইনি জটিলতা ছাড়া আইনি মানে বৈধতা পেয়ে যাচ্ছে। তো এই আলাদা করে তাদের প্রতি ট্রিটমেন্ট, এটা তো পুরো ইউনূস সরকার বিএনপিকে আলাদা করে ট্রিটমেন্ট দিচ্ছে। তো এটা তো আমাদের নির্বাচন সাথে কমিশন ইনজাস্টিস হচ্ছে। পক্ষপাতমূলক আচরণ করছেন এবং অন্তর্বর্তী সরকার বিএনপির প্রতি হেলে পড়েছেন। অভিযোগ যে তারেক রহমানকে অভ্যুত্থানের যেভাবে শক্তির ভিতরে এত ক্যাসাল, নির্বাচন কমিশন পুরো ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় কথা তবি কিন্তু যদি এগুলো ছাড়া কথা বলতে পারেন না উনি, উনি রাজনীতি কিন্তু আমরা তো বোঝেন দেখি না। বিএনপির চাওয়া অনুযায়ী তো সবকিছু মোটামুটি তিনি তো সেভাবেই। কি চাওয়া অনুযায়ী? বিএনপি চেয়েছে বলেন। নির্বাচন ফেব্রুয়ারিতে, লন্ডন থেকে বৈঠক শেষে ইউনূস বলেছেন ইয়েস ফেব্রুয়ারিতে হবে। তারপরে হচ্ছে যে যদি এই হয়, সবসময় শর্ত আছিল
কোন সময় এই জন্য এখনো তার তো রিকশা একটা লাগা execution হচ্ছে না, না, নির্বাচন তো এখনো হচ্ছে। এই জন্য উনি যে আস্থার সংকট তৈরি করছে, এখনো আস্থার ভিতর অনাস্থার ভিতর থেকে বেরোতে পারেন নাই। এই যে এখন আমি এই যে কথা বলি, যে সূত্র ধরি, উনি বলছে হ্যাঁ তরুণদের বলতে পারে, উনি ব্যক্তিগতভাবে বলতে পারে, কিন্তু এটাতে বলা হয়, এটা আমার কাছে মনে হচ্ছে এটা মেটিকুলাস ডিজাইন। উনি হয়তো নির্বাচন ম্যানিপুলেট করতে পারে, নাহলে উনি কথা বললো কেন? আপনি যেহেতু ম্যানিপুলেটর কথা তুলছেন, জামাতের আমির আজকে বলছে মেকানিজম করতে আসলে তাকে হচ্ছে যে পালাতে তারা বাধ্য হবে। এই মেকানিজমটা আসলে কি জামাতের আমির? সমস্যা না, পালাতে পারতে জোর না, খাটাবে। না, এটা একটু বলেন যে এটা মানে উনি মেকানিজমের কথা বলছেন কেন? শঙ্কা কি এরকম তৈরি হয়েছে কোনো কিছুতে? না, যে অবস্থা, যেভাবে কথাবার্তা চলছে, তাতে ইলেকশনের দিন হবে না কেমন করে হবে না, কেমন করে বলেন? আমি আজকেও তো শুনলাম 2.5 লাখ পুলিশ ট্রেনিং দিছে, 2.5 লক্ষ, 43,000 হলো সেন্টার, তাহলে 2.5 জন করে পড়ে প্রতি সেন্টারে পুলিশ। ভাই, আমরা একেবারে শেষের দিকে, হ্যাঁ, তো আপনি পুলিশ তো- কন্টিনিউ করেন আরো 1.5 মিনিট, তারপর আমরা সাইফ হ্যাঁ, মুস্তাফিকে দিয়ে শেষ পুলিশ করব। তো টমার আছে। এখন ধরেন ভোট গণনা হচ্ছে, একদম লাস্ট মুহূর্তের কথা, ভোট গণনা হচ্ছে, দেখা গেল যে 11 দল আগায় আছে, হ্যাঁ, অথবা বিএনপি আগায় আছে, তখন তো বাক্স নিয়ে দৌড়াবে এক তো পক্ষ। রাজনৈতিক দলের তখন কোনো দায়িত্ব নাই? আপনি দৌড়াবেন? দায়িত্ব নাই তো, যার যার মতো যে তার মধ্যে আছে, তো দায়িত্ব আমি তো দেখতে পাচ্ছি না। এই জন্যই তো বলছি, যদি অভ্যুত্থানের শক্তি এক থাকতো, তাহলে ওই যে 30টা দল বসছিল তখনই সমঝোতা করতো। পার্লামেন্ট ছাড়া তো এই গণভোটের ওই এগুলা হানা ভোট তো অ্যাপ্রুভ হবে না, সংস্কারও অ্যাপ্রুভ হবে না। তাহলে সোজা একমত হয়ে তারা সোজা সংসদে যেতে পারতো, যায় নাই তো। হ্যাঁ, এইটা চাইছে। এনসিপি এখনো স্বাক্ষর করে নাই, আইনি ভিত্তি চাইছে। আইনি ভিত্তি সংসদ ছাড়া কি দিবে, কে দিবে? সংসদে তো যেতে হবে। ভাই, এটা নিয়ে তো অনেক ডিবেট হয়েছে, আসলে অনেক আলাপ আলোচনা হয়েছে যে যদি এটা এখনই আইনি ভিত্তি না থাকে তাহলে পরবর্তী সরকারের বাকি যে কার্যক্রম আইনি ভিত্তি হলে তাহলে কোর্টে যান, আইন বানায়লন। আইনি ভিত্তি একমাত্র সংসদে যুক্ত করতে হলে সংসদই অনুমোদন করবে, এর বাইরে কোথাও আইনি ভিত্তি হবে না। একেবারে আমাদের শেষ 1.5 মিনিটের সাথে সময় আছে। সাইফ মুস্তাফিজ, জামাতের আমির বলছেন যে মেকানিজম করতে আসলে তাকে পালাতে বাধ্য হতে হবে। তারা এখন আপনাদের নির্বাচনী জোটের সঙ্গী, রাজনৈতিক জোটের নির্বাচনী সঙ্গী। এটা কি শুধু জামাতের আমিরেরই কি শঙ্কা, নাকি এরকম শঙ্কা এনসিপিরও আসলে? এটা সবার, পুরো দেশবাসীর সংখ্যা আসলে এটা, যে এরকম মেকানিজম করার প্ল্যানিং হচ্ছে, প্লটিং হচ্ছে, প্রায় সব রেডি, কিন্তু আমরা জনগণের জায়গা থেকে এটা প্রতিহত করার জন্য প্রস্তুত। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। আমরা শুধু এনসিপি, মানে আজকে তো ঘোষণা দিল 300 আসনেই আমাদের যেখানে প্রার্থী নেই সেখানে আমরা গণভোটের জন্য হ্যাঁ ক্যাম্পেইন করব। আমাদের যে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলো আছে তারাও তাদের মতো করে হ্যার প্রচারণা চালাচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের যে ইশতেহারটা আমরা জাতির সামনে দেব এটা যেন ডেটা ড্রিভেন হয়, এবং এক্সিকিউশনটা কীভাবে হবে সেটাও যেন আমরা বলতে পারি। আমরা জনগণের কাছে আসলে কোনো ভুজুং ভাজুং এই কার্ড দিব ওই কার্ড দিব এরকম কোনো পলিসির জায়গায় যাব না, কারণ যেখানে আমার ঋণের বোঝা এত টাকা, সেখানে আসলে আমি নতুন করে আপনাকে 100-200 টাকা করে টাকা দিচ্ছি, যেটার আয়ের উৎসটা কী হবে, এগুলো আসলে কোনো কিছু ঠিক না করে এরকম মানুষের কাছে ওই আওয়ামী লীগের আমলের মতো 10 টাকায় চাল খাওয়াবোর মতো করে এক্সাম্পল ক্রিয়েট করা, এরকম মানুষের সাথে আমরা প্রতারণা করছি না। আমরা সময় নিচ্ছি, আমরা জনতার কাছে যাচ্ছি, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে কথা বলছি, যেটা অলমোস্ট 6 মাস ধরে আমরা কার্যক্রমটা চালাচ্ছি, এবং একটা সুন্দর বাস্তবমুখী ইশতেহার আমরা জনগণকে উপহার দেব, যেটা দেখে তারা ডিসিশন নেবে যে কারা হ্যাঁর পক্ষে, কারা পরিবর্তনের পক্ষে, কারা সত্য কথা বলছে, কারা মানুষের সাথে কোনো রকম বুজুং দিচ্ছে না। একেবারে শেষের 30 সেকেন্ড, এই যে শঙ্কা আপনারা আসলে ছোট করে যদি একটু বলতেন, মানে শঙ্কার এই যে কারণ শঙ্কা, আমি তো মানে প্রশাসনের সেক্টরটা বললাম যে তাদের নমিনেশন বৈধতা পাওয়ার ক্ষেত্রেই যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে, আমাদের জোটসঙ্গী সহ আমরা যেসব রাজনৈতিক দল কাছে কোনো ছোট্ট একটা ভুল হলেও তাদের আইনি বৈধতাটা চলে যাচ্ছে। আমরা চাই যে তারা এরকম পুঙ্খানুপুঙ্খভাবেই আসলে সবার প্রার্থীতা যেন দেখে, শুধু আমাদের ক্ষেত্রে একরকম তাদের ক্ষেত্রে আরেক রকম। এটাই তো একরকম লিটমাস টেস্ট হয়ে যাচ্ছে যে তারা আসলে কীরকম ভূমিকা রাখবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি তাদের মাসেল পাওয়ার, তাদের টাকার ঝনঝনানি, এগুলো অলরেডি এলাকাতে শুরু হয়ে গেছে। ধন্যবাদ সাইফ মুস্তাফিজ আপনাকে। যে যত নির্বাচন ঘনিয়ে আসবে এই বিতর্ক আসলে দর্শক বাড়তে থাকবে। আজ এ পর্যন্তই, আগামীকাল আরও অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।